আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে সাথে আছি আমি মিলা খন্দকার। পাকিস্তানের ইসলামাবাদের একটি হাসপাতালে আগুনে অন্তত 14 নবজাতকের মৃত্যু হয়েছে। আজ পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের শিশু ওয়ার্ডে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। এসির কম্প্রেসার বিস্ফোরণে আগুনের শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার প্রকৃত কারণ, অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত। ভোরের আবছা আলো তখনও স্পষ্ট হয়নি ইসলামাবাদের আকাশে। পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের প্রসূতি ও নবজাতক বিভাগে ঘুমিয়ে নিষ্পাপ শিশুরা। কোনো শিশুর নাম রাখা হয়নি এখনও, কারো মুখে লাগেনি মায়ের প্রথম দুধের ছোঁয়া। তার আগেই হাসপাতালের হিমশীতল নিরাপত্তা ধসে ছাই হয়ে গেল 14টি তাজা প্রাণ। বুধবার স্থানীয় সময় ভোর 6:45 আগুন লাগে গায়নোকোলজি ওয়ার্ডে। এই ওয়ার্ডটি হাসপাতাল ভবনের 4র্থ তলায় অবস্থিত। অগ্নিকাণ্ডের সময় ওই ওয়ার্ডে মোট 16 জন শিশু ছিল। আমি আমার সন্তানের মুখটা দেখতে পারিনি। ওই বিল্ডিংয়ে কোনো অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না। বের হওয়ার কোনো সঠিক পথও ছিল না। সব দরজা বন্ধ ছিল। ইসলামাবাদ পুলিশ বলছে যে কক্ষে নবজাতকদের রাখা হয়েছিল সেটির এসির বিস্ফোরণ থেকে সূত্রপাত ঘটে আগুনের। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। মর্মান্তিক এই ট্র্যাজেডি পুরো পাকিস্তানকে স্তব্ধ করে দিয়েছে। ঘটনার পরপরই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ইসলামাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 48 ঘন্টার মধ্যে জমা দিতে বলা হয়েছে প্রতিবেদন। তবে এই ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে মেনে নিতে নারাজ বিরোধী দলগুলো। একে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছেন পিটিআই নেতারা। তাদের দাবি, স্বাস্থ্য খাতের দুর্নীতি ও চরম অবহেলাই এই 15 শিশুর মৃত্যুর জন্য দায়ী। স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেছে বিরোধী দল। মিলা খন্দকার, চ্যানেল 24। হরমুজ প্রণালী নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ওমানের সাথে সামরিক বাণিজ্যিক নৌ করিডোরের বিষয়ে সমঝোতা হলেও ইরান বলছে আগের সমঝোতার শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালী পুরোপুরি খুলবে না। এদিকে নতুন মার্কিন নিষেধাজ্ঞায় আরও চাপে পড়েছে ইরানের অর্থনীতি। কমেছে হরমুজ দিয়ে জাহাজ চলাচল, তবে কূটনৈতিকভাবে সংকট সমাধানের চেষ্টা চলছে। পারস্য উপসাগরের প্রবেশপথে মাত্র কয়েক কিলোমিটারের জলপথ, অথচ বিশ্ব বাণিজ্যে হরমুজ প্রণালী গুরুত্ব সীমাহীন। সংঘাত শুরুর পর প্রণালীটিতে কমতে থাকে জাহাজ চলাচল। সবশেষ তথ্য অনুযায়ী মঙ্গলবার মাত্র 5টি পণ্যবাহী জাহাজ এ পথ পাড়ি দিয়েছে। 10 দিনে গড়ে নৌযান চলাচল মাত্র 15টি। তবে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতায় কিছুটা স্বস্তি ফিরেছে। ওমানের সাথে আলোচনায় অস্থায়ী যৌথ নৌ কমান্ডার নিয়ে একমত ইরান। শুধু বাণিজ্যিক জাহাজ চলবে এ পথে। তবে এমন পদক্ষেপকে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেয়া বলছে না তেহরান। উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানান, যুক্তরাষ্ট্রকে আগের সমঝোতার শর্ত মানতে হবে। ব্যতিক্রম হলে হরমুজ বন্ধই থাকবে। ওয়াশিংটনের অবস্থানও কঠোর। প্রণালীতে আন্তর্জাতিক জলসীমায় থাকা সব মাইন সরিয়ে ফেলার দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সতর্ক করে বলেন, নতুন করে কোনো জলযান মাইন পাতলে সেটি ধ্বংস করা হবে। ওয়াশিংটনের বক্তব্যকে পাত্তা না দিয়ে নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। এদিকে মার্কিন নিষেধাজ্ঞার নতুন ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে সাধারণ ইরানিরা। বন্দর আব্বাসের ব্যবসায়ীরা জানান, ডলারের বিনিময় হার বৃদ্ধির প্রভাব পড়ছে সাধারণের জীবনযাত্রায়। নিষেধাজ্ঞা ইরানের জন্য নতুন নয়। চাপ থাকলেও ইরানিরা বিকল্প পথ খুঁজে নিতে অভ্যস্ত। এদিকে সংকট সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার ও পাকিস্তান। পাকিস্তান সেনাপ্রধানের তেহরান সফরেও হরমুজ প্রণালী খুলে দেওয়ার পাশাপাশি আলোচনায় ফেরার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। ঋতু সাহা, চ্যানেল 24।
4 দশক ধরে ওয়াশিংটনের রক্তচক্ষু নজিরবিহীন কঠোর অর্থনৈতিক অবরোধ এবং আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার নানামুখী চেষ্টা, সব সমীকরণকে বুড়ো আঙুল দেখিয়ে নিজস্ব গতিতে চলছে তেহরান। রাশিয়া, চীন ও প্রতিবেশী দেশগুলোর সাথে তারা সম্পর্ক আরও বাড়িয়েছে, সফলভাবে এড়িয়ে চলছে মার্কিন নজরদারি ব্যবস্থাও। ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার মার্কিন কৌশল নতুন নয়। ওবামা আমল থেকেই হোয়াইট হাউস দাবি করে আসছে কঠোর নিষেধাজ্ঞায় তেহরান একঘরে হয়ে পড়েছে। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। বিশ্ব ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার সব চেষ্টাকে ধূলিসাৎ করে রাশিয়া, চীন ও প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক আরও জোরদার করেছে ইরান। যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনা হলেও বাস্তবে মার্কিন নৌ অবরোধ ও প্রযুক্তিগত নজরদারি ফাঁকি দিয়ে বাজার ধরে রেখেছে দেশটি। আন্তর্জাতিক সামুদ্রিক গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদন বলছে, বিধিনিষেধের মুখেও ইরান প্রতিদিন 10 লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল বিক্রি করছে। আর তা সম্ভব হচ্ছে ইরানের শত শত বছর পুরনো তেলবাহী ট্যাঙ্কার নিয়ে গড়ে তোলা অদৃশ্য নৌবহরের মাধ্যমে। স্যাটেলাইট তথ্য ও আইএমও নম্বর ট্র্যাক করে এই অদৃশ্য নৌবহরের কার্যক্রম প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেই এসব ট্যাঙ্কার নিজেদের স্যাটেলাইট ও ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দেয়। ভুয়া নথিপত্র ব্যবহার করে তেলের উৎস গোপন করা এবং ঘন ঘন জাহাজের পতাকা বদলে ফেলার কৌশলে মার্কিন নৌবাহিনীকে কার্যত অন্ধ করে রেখেছে তারা। The Strait of Hormuz is just a trailer. বাণিজ্যিক রুটেও এসেছে বৈপ্লবিক পরিবর্তন। কাস্পিয়ান সাগরের মাধ্যমে উত্তরমুখী রুট ব্যবহার করে রাশিয়ার সাথে সরাসরি সীমান্ত বাণিজ্য জোরদার করেছে তেহরান। অর্থনৈতিক লেনদেন চালু রাখতে বিশ্ব ব্যাংকিং ব্যবস্থা সুইফটের বিকল্প কৌশল তৈরি করেছে ইরান। চীন ও রাশিয়ার নিজস্ব আর্থিক বার্তা আদান প্রদান ব্যবস্থা ও হুন্ডির সাহায্য নিচ্ছে তারা। ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের স্পষ্ট বার্তা, মার্কিন নৌ অবরোধের তোয়াক্কা না করেই তাদের ব্যবসা চলছে এবং তা থামানো ওয়াশিংটনের পক্ষে সম্ভব নয়। যেসব দেশ যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক নিষেধাজ্ঞার নির্দেশে সাড়া দিয়ে তাদের পথ রোধ করতে আসবে, তাদেরকেও বৈধ লক্ষ্যবস্তু বিবেচনার হুঁশিয়ারি তেহরানের। মিলা খন্দকার, চ্যানেল 24। ইরানের তেল বিক্রি বন্ধ করতে এবার শুধু তেহরান নয়, চীনের দিকেও নজর যুক্তরাষ্ট্রের। কারণ ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। ইরানের সাথে ব্যবসা চালিয়ে গেলে ডলার ভিত্তিক আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। তবে চীনও পাল্টা ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছে। ফলে প্রশ্ন, মার্কিন নিষেধাজ্ঞার চাপে কি ইরান চীনের তেল বাণিজ্যে ফাটল ধরবে? ইরানের অর্থনীতির প্রধান ভরসা তেল, আর সেই তেলের সবচেয়ে বড় বাজার চীন। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেও বছরের পর বছর ইরানের কাছ থেকে তেল কিনে আসছে বেইজিং। কিন্তু এবার সে বাণিজ্য থামাতে আরও কঠোর হচ্ছে ওয়াশিংটন। ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশ ও প্রতিষ্ঠানগুলোকে ঝুঁকি নিতে হবে, এমন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এছাড়া তেহরানের বাণিজ্য অংশীদারদের ডলার ভিত্তিক আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করা হতে পারে। তবে সরাসরি চীনা ব্যাংকের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে এখনও সতর্ক যুক্তরাষ্ট্র। কারণ চীন পাল্টা ব্যবস্থা নিলে তার প্রভাব পড়তে পারে মার্কিন অর্থনীতি ও বাণিজ্যেও। মার্কিন চাপের প্রভাব ইরানের তেল রপ্তানিতে এরই মধ্যে দেখা যাচ্ছে। কেপলারের তথ্য বলছে, ফেব্রুয়ারিতে চীনে ইরানের অপরিশোধিত তেল সরবরাহ ছিল দিনে প্রায় 15,70,000 ব্যারেল। মার্চে তা সামান্য কমে দাঁড়ায় 14,70,000 ব্যারেলে। এরপর শুরু হয় বড় পতন। জুনে সরবরাহ নেমে আসে 7,85,000 ব্যারেলে। জুলাইয়ে কিছুটা বাড়লেও আগস্টে এখন পর্যন্ত তা নেমে দাঁড়িয়েছে মাত্র 5,34,000 ব্যারেলে। তবে চীন এখনও ইরানের তেল কেনা বন্ধ করেনি। মূল ক্রেতা চীনের ছোট স্বাধীন শোধনাগারগুলো। কম দামে ইরানি তেল পাওয়ায় এসব রিফাইনারি তেহরানের তেলের প্রতি আগ্রহী। অন্যদিকে চীনের বড় রাষ্ট্রীয় শোধনাগারগুলো 2019 সাল থেকেই ইরানি তেল এড়িয়ে চলছে। কারণ মার্কিন নিষেধাজ্ঞার কারণে ডলার ভিত্তিক আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি তারা নিতে চায় না। ইরানি তেল চীনে পৌঁছাতে ব্যবহার করা হয় জটিল বাণিজ্যিক নেটওয়ার্ক। কখনো মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার তেল হিসেবে পরিচয় গোপন করে তা পাঠানো হয়, লেনদেনও করা হয় চীনা মুদ্রায়।
এত কৌশলের পরও থেমে নেই ওয়াশিংটনের চাপ। ছোট শোধনাগার, জাহাজ ও তেল সরবরাহের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এপ্রিলে একটি বড় চীনা শোধনাগার সহ প্রায় 40টি শিপিং প্রতিষ্ঠান ও জাহাজের উপর নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। কিন্তু আগের নিষেধাজ্ঞাগুলো ইরানের তেল চীনে যাওয়া পুরোপুরি বন্ধ করতে পারেনি। এবার তাই প্রশ্ন, বড় চীনা ব্যাংকগুলোর ওপর সরাসরি নিষেধাজ্ঞা দিলে পরিস্থিতি কতটা বদলাবে। বেইজিং অবশ্য আগেই জানিয়ে দিয়েছে একতরফা নিষেধাজ্ঞা মানবে না তারা। চীনের স্বার্থ রক্ষায় নেবে প্রয়োজনীয় পদক্ষেপ। ইরানও বলছে যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলার নিজস্ব কৌশল রয়েছে তাদের। রাখি জেসমিন, চ্যানেল 24। কানাডার পণ্যে নতুন করে শুল্ক আরোপের জবাবে যুক্তরাষ্ট্রের 700 পণ্যের উপর সর্বোচ্চ 50% পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করেছে অটোয়া। কানাডার এই পাল্টা শুল্ক 20 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্যের উপর কার্যকর হবে, যা কার্যকর হবে আগামী 8 সেপ্টেম্বর থেকে। বন্ধুত্বের সীমান্ত পেরিয়ে এবার বাণিজ্য যুদ্ধের ময়দানে ওয়াশিংটন, অটোয়া। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ, অন্যদিকে কানাডার পাল্টা করা জবাব। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের জবাবে প্রায় 20 বিলিয়ন মার্কিন ডলারের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে অটোয়া। পাল্টা শুল্কের তালিকায় আছে 7 শতাধিক মার্কিন পণ্য। এসব পণ্যে 15, 25 ও 50% পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে। কানাডার বিভিন্ন পণ্যের ওপর 50% শুল্ক আরোপের জবাবেই এমন সিদ্ধান্ত জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেন। এক্ষেত্রে ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক সরঞ্জাম, কৃষি যন্ত্রপাতি, পোশাক, মধু ও সুগন্ধি সহ বেশ কিছু পণ্যের উপর বসানো হয়েছে 50% শুল্ক। এই সিদ্ধান্তের ফলে কানাডার বার্তা স্পষ্ট, এটি কেবল পাল্টা শুল্ক নয়, ওয়াশিংটনের অর্থনৈতিক চাপের সমান জবাব। যুক্তরাষ্ট্র যদি ডলার ফর ডলার শুল্ক আরোপ করে, কানাডাও দেবে একই জবাব। শুল্কের এই লড়াই শুধু আমদানি রপ্তানিতে নয়, আঘাত করতে পারে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাতেও। প্রভাব পড়তে পারে ব্যবসা ও কর্মীদের উপর, চাপ তৈরি হতে পারে ভোক্তাদের উপরও। বিশেষজ্ঞদের মতে পাল্টাপাল্টি শুল্ক আরোপের সবচেয়ে ঝুঁকিতে পড়বে দুই দেশের আন্তঃনির্ভরশীল শিল্প খাত। বাড়তে পারে উৎপাদন ব্যয়, ব্যাহত হতে পারে সরবরাহ ব্যবস্থা। এখানেই শেষ নয়, পরবর্তীতে ওয়াশিংটন ও অটোয়ার মধ্যে আলোচনা ব্যর্থ হলে আরও কঠোর পদক্ষেপ আসতে পারে। যুক্তরাষ্ট্র কানাডার এই শুল্ক যুদ্ধ কোথায় গিয়ে থামবে তা নির্ভর করছে আলোচনার টেবিলে দুই পক্ষ কতটা ছাড় দিতে প্রস্তুত তার উপর। রাখি জেসমিন, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। পূর্বনির্ধারিত ভিসা আবেদনকারীদের ইমেইল করে সাক্ষাৎকার বাতিলের বিষয়টি জানানো হয়েছে। বলা হয়েছে, নতুন তারিখ নির্ধারিত হলে তা পরবর্তীতে জানানো হবে। এক মার্কিন কর্মকর্তা ভিসা আবেদন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে আসার পর যেন সরকারি সুবিধার ওপর নির্ভরশীল না হয়ে পড়েন, সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। সিরিয়ার আলেপ্পোর ঐতিহাসিক পুরনো বাজারে চলছে পুনর্গঠনের কাজ। যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত পুড়ে যাওয়া দোকান ও গলিগুলো পুরনো নকশায় সংস্কার করা হচ্ছে। এরই মধ্যে অর্ধেকের বেশি অংশের কাজ শেষ হয়েছে। পুনর্গঠিত দোকানে ফিরতে শুরু করেছেন ব্যবসায়ীরাও। বারুদের ছাই থেকে যেন জেগে উঠেছে প্রাচীন আলেপ্পোর হৃদস্পন্দন। ধসে পড়া পাথরগুলোকে জোড়া দিয়ে আবার আগের রূপ দেওয়া হচ্ছে শতাব্দী পুরনো বাজারগুলোকে। ভেঙে যাওয়া দেয়াল আর দোকানগুলোকে আগের রূপে ফিরিয়ে আনতে চলছে একের পর এক কর্মযজ্ঞ। পুরনো বাজারগুলো আলেপ্পোর সাংস্কৃতিক পরিচয়ের অংশ। আমরা পুরনো ছবি সংগ্রহ করেছি, দোকান মালিকদের সাথে কথা বলেছি এবং পুরনো নকশার সাথে বর্তমান কাঠামো মিলিয়ে বাজারগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। যুদ্ধের আগে আলেপ্পোর এসব বাজার ছিল ব্যস্ত বাণিজ্য কেন্দ্র। চীন থেকে আসা প্রাচীন সিল্ক রোডের বাণিজ্য পথ ছিল এর গুরুত্বপূর্ণ অবস্থান। 13 কিলোমিটার জুড়ে বিস্তৃত সরু পাথরে গলিতে মিলত সাবান, পোশাক, গহনা থেকে শুরু করে নানা ধরনের পণ্য। কিন্তু 2012 সালে সিরিয়া গৃহযুদ্ধ আলেপ্পোতে ছড়িয়ে পড়ার পর বদলে যায় এই চিত্র। 2016 সালের শেষ দিকে আলেপ্পো সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে যাওয়ার পর ধীরে ধীরে শুরু হয় পুনরুদ্ধারের উদ্যোগ। আলেপ্পো প্রশাসনের হিসাবে পুরনো বাজারগুলোর পুনর্গঠনের কাজ ইতোমধ্যে অর্ধেকের বেশি শেষ হয়েছে।
এই পুনর্গঠনের সবচেয়ে বড় অর্থ আসছে তাদের কাছ থেকে, যাদের জীবনের সাথেই বাজারের সম্পর্ক বহু পুরনো। 13 বছর পর দোকানটি পুনর্গঠনের পর আমি এখানে ফিরেছি, আবার কাজ শুরু করেছি। অন্য দোকানিরাও ফিরবেন, নিজেদের দোকান পুনর্নির্মাণ করবেন এবং আবার পেশায় ফিরবেন। ছোট এই দোকানগুলো শুধু একজন ব্যবসায়ীর জীবিকা নয়, এক একটি দোকানের আয় নির্ভর করে কয়েকটি পরিবার। তাই একটি দোকানের দরজা খুলে যাওয়া মানে শুধু ব্যবসা শুরু হওয়া নয়, একটি পরিবারের জীবন আবার স্বাভাবিক হওয়ার সুযোগ। ঋতু সাহা, চ্যানেল 24। গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 7 জন ফিলিস্তিনি, আহত আরও 3 জন। মঙ্গলবার বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের কাছে একটি বাড়িতে হামলায় নিহত হন 3 জন। খান ইউনিসের আল মাওয়াসিতে ড্রোন হামলায় প্রাণ যায় আরও 1 জনের। এছাড়া জায়ানবাদী সেনাদের হামলায় ধ্বংস হয়েছে শিশু, গর্ভবতী নারী ও নতুন মায়েদের পুষ্টি সামগ্রীর গুদাম। এদিকে দীর্ঘ সংঘাতে গাজায় অক্সিজেন সংকটও চরমে। 34টির মধ্যে মাত্র 12টি অক্সিজেন স্টেশন রয়েছে সচল। অব্যাহত হামলা ও অক্সিজেন সংকটে ভয়াবহ হয়ে উঠেছে গাজার মানবিক পরিস্থিতি। গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপের কাছে দুটি নৌকা থেকে বাংলাদেশি সহ 79 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। মঙ্গলবার উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের মধ্যে 2 জন নারী ও 2 জন শিশুও রয়েছেন। এর মধ্যে বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকও রয়েছেন। কোস্ট গার্ডের একজন মুখপাত্র জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন দক্ষিণ ক্রিটের কালি লিমেনেস বন্দরের কাছে অভিবাসন প্রত্যাশীদের নৌকা দুটি দেখতে পায়। এরপর সেখান থেকে তাদের উদ্ধার করা হয়। সাম্প্রতিক সময়ে ক্রিট ও গাবদোস দ্বীপ হয়ে গ্রিসে অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ বেড়েছে। গ্রিসের অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য মতে 1 বছরে দেশটিতে প্রায় 42,000 অভিবাসন প্রত্যাশী পৌঁছেছেন। দীর্ঘ 6 বছর পর পরিবার সহ স্থায়ীভাবে যুক্তরাজ্যে ফেরার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। তবে এই ফেরার ক্ষেত্রে মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তাদের নিরাপত্তা ব্যবস্থা। ব্রিটিশ সরকার বলছে, হ্যারির পরিবারের নিরাপত্তা ব্যবস্থা তাদের ব্যক্তিগত বিষয় এবং প্রয়োজনে বাড়তি নিরাপত্তার খরচ দম্পতিকে নিজেদেরই বহন করতে হবে। রাজপরিবারের অভ্যন্তরীণ দূরত্ব, গণমাধ্যমের টানাপোড়েন ও একের পর এক বিবাদের জেরে দীর্ঘ 6 বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। সব বিতর্ক ও দূরত্বের অবসান ঘটিয়ে এবার 2 সন্তান সহ নিজ মাতৃভূমিতে স্থায়ীভাবে ফেরার পরিকল্পনা করছেন এই দম্পতি। চলতি মাসেই তাদের যুক্তরাজ্যে ফেরার কথা রয়েছে। তবে রাজপরিবারের কোনো বাসভবনে নয়, লন্ডনের বাইরে একটি ব্যক্তি মালিকানাধীন বাড়িতে উঠবেন হ্যারি ও মেগান। সন্তানদের নতুন শিক্ষাজীবন, রাজপরিবারের সাথে সম্পর্কের উন্নয়ন এবং যুক্তরাজ্যের সাথে দীর্ঘমেয়াদী সংযোগ পুনঃপ্রতিষ্ঠাই তাদের এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও সব কিছু ছাপিয়ে আলোচনায় নিরাপত্তা ইস্যু। প্রিন্স হ্যারি তার এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য খুবই সচেষ্ট ছিলেন। ব্যাপারটা শুধু রাজা রানীর সঙ্গে দেখা করতে কিংবা নিজের জন্মভূমিতে আসার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর উদ্দেশ্য সম্ভবত এখানে আবার স্থায়ীভাবে বসবাস করতে ফিরে আসা। হ্যারি ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে রাজপরিবার ও সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। 2020 সালে রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পর যুক্তরাজ্যে তাদের সরকারি নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছিল। এরপর থেকে যুক্তরাষ্ট্রে নিজেদের নিরাপত্তার খরচ নিজেরাই বহন করছেন তারা। গত বছর যুক্তরাজ্যে আসার সময় তাকে কতটা সরকারি নিরাপত্তা দেওয়া হবে সে সিদ্ধান্তের বিরুদ্ধে করা আইনি লড়াইও হেরে যান হ্যারি। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশটির নিরাপত্তা ব্যবস্থা কঠোর এবং প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করা হয়। তবে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয় না। হ্যারি ও মেগানের নিরাপত্তার বিষয়টি একেবারেই তাদের ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীও। প্রিন্স হ্যারি ও মেগানের নিরাপত্তা ব্যবস্থা তাদের ব্যক্তিগত বিষয়। তাদের ব্রিটেনে ফিরে আসার পরিকল্পনাকেও শুভকামনা জানাই। হ্যারি মেগান রাজকীয় দায়িত্বে ফিরছেন এমন কোনো ইঙ্গিত নেই। ফলে দায়িত্ব পালনকারী রাজপরিবারের সদস্যদের মতো সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা তাদের নাও দেয়া হতে পারে। সরকারি নিরাপত্তার বাইরে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন হলে তার খরচ তাদের নিজেদেরই বহন করতে হতে পারে। মিলা খন্দকার, চ্যানেল 24।
দর্শক, এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়া দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।